আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। নারী দিবসে আমরা নারীর অধিকার নিয়ে তো কথা বলবই, কিন্তু এর পাশাপাশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীর স্বাস্থ্য সম্পর্কে কথা বলা। আমাদের আশেপাশে রয়েছে, আমাদের পরিবারে রয়েছে মা, স্ত্রী, কন্যা অথবা বোন। এরা একটা অনেক বড় সময় পার করে, কিশোর, যৌবন, তাদের রিপ্রোডাক্টিভ অ্যাডাল্ট লাইফ এবং পরবর্তীতে পোস্টমেনোপোজাল স্টেট। প্রত্যেকটা স্টেজে কিছু শারীরিক সমস্যা দেখা যায় এবং নারীদের স্বাস্থ্যের কিভাবে যত্ন নিতে হয় আজকে আমরা সে সম্পর্কে কথা বলবো। এবং এই জন্য আছি আমরা LifeSpring থেকে। আমি মেডিসিনের কনসালটেন্ট ডক্টর নওসাবা নূর এবং আমার সাথে আমার বান্ধবী আছেন। আমি ডক্টর আকলিমা জাকারিয়া জিনান। আমি LifeSpring এর গাইনি অ্যান্ড অবজের কনসালটেন্ট হিসেবে আছি। আমরা আজকে নারীদের শরীরের বিভিন্ন রকম সমস্যা, ঘাটতি এগুলো নিয়ে কথা বলবো। আমি প্রথমে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে চাই, আসলে ও যেহেতু নারীদের স্বাস্থ্য, মাদের স্বাস্থ্য নিয়ে অনেক ডিল করে, এই সম্পর্কে কি কি কমন প্রবলেম নিয়ে মারা আসেন রিগার্ডিং দ্য রিপ্রোডাক্টিভ লাইফ অথবা আর্লি লাইফে? সাবা, যেটা হয় যে আমি যেহেতু গাইনি অ্যান্ড অবজের ডক্টর, এই জন্য হচ্ছে আমার সৌভাগ্য যে আমি শুধুই ফিমেল পেশেন্ট দেখি এবং শুধু নারীদের দেখতে গিয়ে যেটা হয় যে তাদের আসলে লাইফের বিভিন্ন স্টেজে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো, একদম ইয়াং একরকম, মাঝবয়সীদের একরকম, আবার বয়স্কদের আরেক রকম সমস্যা। তো আসলে সবগুলো সমস্যাই কম বেশি আমার শোনা হয়ে থাকে। তো নারীদেরকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি যেটা আরেকটা হয় যে পেশেন্টরা যখন আসেন তাদের আসলে শুধু তাদের সমস্যা বলেন না, পারিপার্শ্বিক তার মন ভালো নেই, এই কারণে সমস্যা, ওইটা সমস্যা, আসলে অনেক কিছু নিয়ে দেখা যায় ডক্টরের কাছে তারা ওপেন আপ হন। তো আসলে আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু আমরা নারী দিবসে নারীদের নিয়ে কথা বলতে চাচ্ছি, মেয়েদের যে সমস্যাগুলো, আসলে সমস্যাগুলো প্রত্যেকটা নারী কিন্তু আইডেন্টিফাই করতে পারে যে আমার হয়তো মাসিকের প্রবলেম, বা আমার এখন প্রেগনেন্সি রিলেটেড কেয়ার দরকার, অথবা আমি এখন বয়স হয়ে গিয়েছে, আমার বার্ধক্যের যে সমস্যাগুলো আমি এই সময় পাচ্ছি সেগুলো আমার কিছু কেয়ার দরকার বা ডক্টরের কাছে যাওয়া দরকার। কিন্তু যেটা আরেকটা জিনিস আমি ফেস করি যে নারীদের মধ্যে যাওয়ার একটা প্রবণতা আছে, কিন্তু হয়তো তাদেরকে নিয়ে আসা অথবা তাদেরকে সেই জিনিসটাতে সাপোর্ট করা, এই জিনিসটা কিন্তু অতটা হয়তো হয়ে ওঠে না। এবং যেই কারণে দেখা যায় যে কিছু কিছু অসুখ আছে যেগুলো কিছুটা অ্যাডভান্স স্টেজে গেলে, যেমন ধরেন প্রেগনেন্সির কোনো একটা জটিলতা অথবা কোনো একটা গাইনি সমস্যা যেটা হয়তো কিছুটা গুরুতর এখন হয়ে গিয়েছে, সেই অবস্থায় কিন্তু আমাদের কাছে পেশেন্টগুলো আসে। তো আমার কাছে মনে হয় যে সমস্যাগুলো আমরা যদি আরও আগে পেশেন্টগুলোকে আমাদের কাছে নিয়ে আসা যেত, হয়তো তাদের জন্য ভালো হতো। এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমার পার্সোনাল বা আমার প্রফেশনাল লাইফে এই জিনিসগুলো আমরা দেখি যে খুব অ্যাডভান্স স্টেজে চলে এসেছেন, অথবা এই একই জিনিসটা যদি খুব আর্লি স্টেজে ধরা পড়তো বা আসতেন, তাহলে কিন্তু চিকিৎসা করা খুব সহজ হতো। তো কমন আসলে কি সমস্যাগুলো নিয়ে রোগীরা আসেন, আমরা সে সম্পর্কে একটু জানতে চাই তোমার কাছে। যে কমনলি প্রথমে যদি আমরা ইয়াং মেয়েদের ক্ষেত্রে শুরু করি, যে হয়তো বা আমরা উই আর টকিং অ্যাবাউট লাইক 18 to 25 ইয়ার্স অফ ফিমেল, 18 থেকে 25 বছর বয়সে যারা মেয়েরা আছে, তারা কমনলি কি সমস্যা নিয়ে তোমার কাছে আসে? এখন 18 থেকে 25-এর মেয়েরা আসলে কিছু কিছু সমস্যা আছে, এটা সময়ের সাথে, অর্থাৎ আমরা এখন 2023-তে, তো দেখা গেল আজ থেকে 10-12 বছর আগে যে প্রবলেমগুলো মেয়েদের মধ্যে ছিল, এখন হয়তো প্যাটার্নটা কিছুটা বদলিয়ে গেছে। তো ইয়াং মেয়েদের মধ্যে আমরা পলিসিস্টিক ওভারি অনেক বেশি পাচ্ছি। পিসিওএস, আমি জানি তুমিও পাও। পিসিওএস এর পেশেন্ট আসলে কমনলি মেডিসিন স্পেশালিস্ট, গাইনি ডক্টর সবার কাছে কম বেশি যায়। তো পিসিওএস এর একটা বড় পোর্শন আছে পেশেন্ট। এর সাথে সাথে মাসিকের কিছু প্রবলেম, যেহেতু পলিসিস্টিক ওভারিতে ইরেগুলার মাসিক হয়, তো সেটার জন্য কিছু পেশেন্ট আমাদের কাছে ইয়াং বয়সে আসছে। পাশাপাশি জরায়ুতে যেমন এন্ডোমেট্রিওসিস, যেটাকে আমরা বলে থাকি যে মাসিকের সময় অনেক ব্যথা হয়, এই সমস্যাটাও পাই। আরও কিছু খুব সেন্সিটিভ কিছু ইস্যুস আছে যেটা আসলে না বললেই না, যেমন প্রিম্যারিটাল যে সেক্সুয়াল রিলেশনগুলা, এগুলো রিলেটেড কিছু প্রবলেম নিয়েও কিন্তু এখন মেয়েরা অনেক ওপেন আপ হচ্ছেন এবং তারা হেল্প সিক করছেন আমাদের কাছে। তো আসলে বই খাতার মধ্যে একদম সীমাবদ্ধ না থেকে যদি বলি যে ইয়াং বয়সে কিন্তু এখন সমস্যার প্যাটার্নটা কিছুটা বদলিয়ে যাচ্ছে। মাঝামাঝিতে আমরা যেটা পাই যে প্রেগনেন্সি এবং প্রেগনেন্সি রিলেটেড যে কেয়ারগুলো, এটা নিয়ে আমাদের কাছে আসে। আর বয়স্কদের মধ্যে জরায়ু মুখের কিছু সমস্যা, ব্রেস্টের কিছু সমস্যা, এবং খুব ভালো লাগে যে কিছু পেশেন্ট খুব সচেতন থাকেন, তারা হয়তো নিজেরা এসে বলেন যে ম্যাডাম আমার জরায়ু মুখের একটা সমস্যা হচ্ছে, আমি চেক করাতে চাই, অথবা ব্রেস্টটা আমি একটা অ্যানুয়াল বার্ষিক চেক আপ চাই। তো আসলে আমি গাইনোকোলজিস্ট হিসেবে আসলে এগুলাই পেয়ে থাকি।
তো নওসাবা একটু বলুক যে ও মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কি ধরনের প্রবলেম নারীদের মধ্যে পাচ্ছে। আমিও যদি আসলে বয়সের পার্সপেক্টিভে ভাগ করে দেখি বা বলি, আমরা সাধারণত ইয়াং ফিমেল যারা আছেন 18-25, যেটাও পিসিএস প্রথমেই বলছিল, আসলে এটার সাথে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল অনেক বেশি রিলেটেড। দেখা যায় এটার সাথে শারীরিক স্থূলতার একটা সম্পর্ক রয়েছে। যারা ওবেস তাদের মধ্যে সমস্যাটা বেশি হয়, এবং শারীরিক স্থূলতার সাথে আসলে আরও অনেকগুলো ডিজিজ রিলেটেড, যেমন কারো থাইরয়েডের অ্যাবনর্মালিটি থাকে, কারো পিরিয়ডের অ্যাবনর্মালিটি থাকে। এই কমপ্লেনগুলো নিয়ে আমার কাছে আসে। এছাড়া খুব কমন যে সমস্যা আমরা এই গ্রুপে পাই সেটি হলো অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, আয়রনের ঘাটতিজনিত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। পেশেন্ট দুর্বল থাকে, বুক ধরফর করে। আমরা সিম্পল ব্লাড টেস্টের মাধ্যমে দেখতে পারি যে আয়রনের সমস্যা রয়েছে, এবং খুব কমন এটার কারণ হচ্ছে মাসিকের সময় অতিরিক্ত ফ্লো। তখন আমরা আরও কিছু টেস্ট করি যে থাইরয়েডের সমস্যা আছে কিনা, কারণ থাইরয়েড যদি হাইপোথাইরয়েডিজম আমরা বলে থাকি, আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ডে ভোগেন, তাদের মাসিকের ফ্লোটা বেশি হয়। এই রোগীগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, গাইনির কাছে যায়, মেডিসিনের ডক্টরের কাছে আসে। এটা একটা কমন গ্রুপ পাই। একটা গ্রুপের রোগ আছে যেটাকে আমরা কানেকটিভ টিস্যু ডিজিজ বলি, যেমন জয়েন্ট পেইন অথবা রিপিটেড প্রেগনেন্সি লস, গায়ে বিভিন্ন রকম র্যাশ, চুল পড়ে যাচ্ছে, মুখে বিভিন্ন রকম র্যাশ হচ্ছে, এই ধরনের কিছু পেশেন্টও আমরা পাই। এরপর যদি একটু ট্রানজিশন দেখি, যে হয়তো পরবর্তীতে মা যখন হচ্ছেন, প্রেগনেন্সি রিলেটেড প্রবলেমগুলো যদিও আকলিমার কাছেই বেশি আসে, কিন্তু তাদেরও কিন্তু মেডিসিন রিলেটেড অনেকগুলো ইস্যুস দেখা যায়, যেমন প্রেগনেন্সিকালীন প্রেশারের সমস্যা, প্রেগনেন্সির সময় ডায়াবেটিসের সমস্যা। এগুলোর কিন্তু খুব সুন্দর ফলো আপ দরকার, খুব ভালো চিকিৎসা দরকার। কারণ একদিকে যেমন আমরা এক্ষেত্রে মার শরীর নিয়ে ডিল করছি, অন্যদিকে কিন্তু বেবিটার স্বাস্থ্য এটার সাথে ডিরেক্টলি রিলেটেড। সো সাধারণত এই ধরনের পেশেন্টকে কিন্তু কম্বাইন্ডলি আমরা ট্রিটমেন্ট করে থাকি গাইনোকোলজিস্ট এবং ইন্টার্নিস্ট হিসেবে। এবং এটা সঠিক চিকিৎসা আসলে না হলে, ভালো মতো চিকিৎসা না হলে পরবর্তীতে, প্রেগনেন্সি পরবর্তীতেও নানারকম জটিলতার সৃষ্টি হয়। এবং আরেকটি যেটা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে বয়স্কদের যারা হয় হাড় ব্যথার সমস্যা, অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয় বা হাড়ের বিভিন্ন রকম জটিলতায় ভুগে থাকেন। কমনলি আমি আসলে নারীদের মধ্যে এই সমস্যাগুলোই আমার প্র্যাকটিসে পেয়ে থাকি। এই নওসাবাকে একটু আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে ও যেটা বললো যে আমরা যে গর্ভকালীন যে প্রবলেমগুলো, ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম, আমরা কিন্তু লাইফস্প্রিংয়ে এই চিকিৎসাগুলো শুধু আমি অথবা শুধু ও আমরা কিন্তু এভাবে দেই না। আমরা যেটা করি যে আমার কাছে একজন যদি প্রেগনেন্ট পেশেন্ট আসে যার থাইরয়েডের প্রবলেম, আমি কিন্তু ওর হেল্প নেই। একইভাবে একজন মাসিকের প্রবলেমে ভুগছেন একজন নারী, তার হয়তো পিসিওএস আছেন, ও কিন্তু তখন আমার সাথে এই ব্যাপারটা নিয়ে কনসাল্ট করে বা পেশেন্টটা আমার আন্ডারেও ট্রিটমেন্ট নেয়। তো আসলে এটা এখানে বলার এই কারণটা হচ্ছে যে আসলে কিছু কিছু অসুখ আছে, এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি, আমাদের সবাইকে মিলে আসলে পেশেন্টগুলোকে ট্রিট করতে হয়, এবং সবাই মিলে ট্রিট করলে দেখা যায় যে পেশেন্টের সিমটম রিলিফগুলো খুব ভালো হয় আর কি। এক্ষেত্রে যেটা মাল্টিডিসিপ্লিনের সবচেয়ে ভালো জিনিস, যেটা ভালো দিক, যেটাকে আমরা বলি কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট, মানে সব দিক থেকে আমরা ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। আর আমাদের তো আসলে লাইফস্প্রিং, এটা আসলে একটা কমন অনেকেরই ধারণা যে এখানে হচ্ছে খালি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া হয়, কিন্তু আসলে কিন্তু আমরা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এই যে শারীরিক যে স্বাস্থ্যের যে সমস্যাগুলো, এগুলোর জন্য কিন্তু অনেক কনসালটেন্ট আছে এবং বিভিন্ন আঙ্গিকে আমরা আসলে চিকিৎসা দিয়ে থাকি। তো আমরা আবার একটু নারীদের সুস্বাস্থ্যের কথা যদি যেহেতু বলছিলাম, এটার ব্যাপারে একটু তোমার সাথে ডিসকাস করতে চাচ্ছি যে ইয়াং নারী যারা আছেন, বা ইয়াং না মানে যে কোনো বয়সের নারী, তাদের স্বাস্থ্যের যত্ন নিতে আসলে কি কি প্র্যাকটিস করতে পারেন বা দৈনন্দিন জীবনে কি কি প্র্যাকটিস করতে পারেন, এ সম্পর্কে যদি তুমি কিছু অ্যাডভাইস দাও। আচ্ছা, তো যেটা সত্যি কথা, একটু ইনফর্মালি যদি মানে আমি বলি যে যেমন নওসাবা অনেক ফিট, আমি অত ফিট না, সো অবশ্যই সবাইকে রেগুলার এক্সারসাইজ করতে হবে যাতে আমরা ওয়েটটা কম রাখতে পারি। সো এগুলো যদি বলি নারীদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এক্সারসাইজের ইম্পর্টেন্সটা আসলে আমার নিজেরও ব্যায়াম করা উচিত, আমি ইনফর্মালি বলছি, কারণ হচ্ছে আমি পেশেন্টদের মধ্যে যেটা দেখি এবং আমাদের নিজেদের মধ্যেও আছে জিনিসটা যে ও আচ্ছা ব্যায়াম টাইম বের করে করতে হবে, কিন্তু আসলে এটা এত ইম্পর্ট্যান্ট। আসলে এক্সারসাইজটা মেয়েদের জন্য খুবই জরুরি, কারণ এক্সারসাইজ আমাদের হাড়কে শক্ত হতে হেল্প করে, এবং যখন মাসিকটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু হাড় ক্ষয় হওয়া শুরু হয়। সো এটা কিছুটা ব্যাংকে টাকা রাখার মতো, আপনি যদি এখন ব্যায়াম করেন আপনার হাড়টা ভালো থাকবে, এবং আপনি যখন মেনোপজ হয়ে যাবে আপনার তখন ব্যাক পেইন হবে না, আপনি অনেক ফিট থাকবেন। পাশাপাশি খাবারের ব্যাপারে কিছু কথা আছে,
এখন তো আসলে ফুড হ্যাবিটটা অনেকটাই ভালো না বলবো, কারণ জাঙ্ক ফুড ফাস্ট ফুড অনেক অ্যাভেলেবল। কম বেশি ফুড পান্ডায় বা যে কোনো অ্যাপসে অর্ডার দিয়ে দেখা যায় ছোট যারা ইয়াং থাকছেন, যে 18 ইয়ার্স, খুব বাইরের খাওয়া দাওয়াগুলো বেশি পছন্দ করছে। তো এগুলোকে আসলে আমরা খুব একটা উৎসাহিত করতে চাই না, কারণ হচ্ছে যদিও এটা হয়তো বা 1-2 বার খেলে ভালো, কিন্তু লং টার্ম হেলথে এটার একটা খারাপ এফেক্ট অবশ্যই আছে। আর আরেকটা যেটা বলবো যে মেয়েদের কিছু স্ক্রিনিংয়ের ব্যাপার, যেমন ধরুন ব্রেস্টের এক্সামিনেশন, হ্যাঁ, একটা নির্দিষ্ট বয়সের পরে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলে একটা জিনিস আছে। আমার ভিডিও আছে, দেখবেন লাইফস্প্রিংয়ের, যে ব্রেস্টে কীভাবে এক্সামিনেশন করা উচিত, যাতে আপনি জানতে পারেন আপনার ব্রেস্ট ঠিক কোনো প্রবলেম আছে কিনা। কারণ ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এমন একটা প্রবলেম যেটা আপনি বাইরে থেকে আইডেন্টিফাই করতে পারবেন, এবং খুব দ্রুত আর্লি আইডেন্টিফাই করলে এটা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। আরেকটা হচ্ছে জরায়ু মুখের যে ক্যান্সার বলি আমরা, সেটা হচ্ছে আমরা জরায়ু মুখের কিছু স্ক্রিনিং টেস্ট আছে। স্ক্রিনিং টেস্টটা বলতে আমরা মূলত বুঝি যে আমি জানি অসুখটা নেই, কিন্তু অসুখটা যে নেই সেটা আমি পরীক্ষা করে দেখব। তো এই স্ক্রিনিং টেস্টগুলোর মাধ্যমে আমরা কিন্তু জরায়ু মুখের স্বাস্থ্যটা নিশ্চিত করতে পারি, জরায়ু ক্যান্সার হওয়া থেকে আমরা এটাকে আটকিয়ে রাখতে পারি। নওসাবা, এই বিষয়ে কিছু বলো। স্ক্রিনিং এর ব্যাপারটাকে আমি আরেকটু ওর সাথে ইকো করি, যে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, যেটা হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার, এগুলো যদি মানে এগুলো আমরা এটাকে অনেক সময় বলি প্রিভেন্টেবল ক্যান্সার, যে হচ্ছে যদি আর্লি স্টেজে ধরা পড়ে বা আমরা যদি সঠিক সময় এটা আইডেন্টিফাই করতে পারি, এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে এটা চিকিৎসা করা সম্ভব। স্ক্রিনিংয়ের ব্যাপারে এটার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই যে আসলে ইয়ারলি কিছু ইনভেস্টিগেশনসের ব্যাপারে, যেটা হচ্ছে একজন অ্যাডাল্টের, স্পেশালি যাদের বয়স হচ্ছে 40-এর উপরে, তাদের আসলে বছরে একবার অ্যাটলিস্ট হচ্ছে কিছু টেস্ট করা প্রয়োজন। এটাকে আমরা হেলথ চেক আপ বলতে পারি। দেখবেন যে বিভিন্ন ইনভেস্টিগেশন ল্যাব ফ্যাসিলিটিতে এক্সিকিউটিভ চেক আপ আছে। এই চেক আপটা খুব জরুরি। এখানে মেইনলি দেখা দরকার যে আপনার কিডনি, আপনার লিভার, আপনার কোলেস্টেরলের সমস্যা আছে কিনা, চর্বির সমস্যা কত দূর, অথবা ডায়াবেটিসে ধরা পড়েছে কিনা, রক্তশূন্যতা আছে কিনা, এই জিনিসগুলা খুবই জরুরি। এবং প্রথমেই আমরা যে ডিসকাশনে যে পয়েন্টগুলো আনছিলাম, যে নারীরা কিন্তু অনেক সময় নিজেকে অবহেলা করেন। স্বাভাবিক, দেখা যায় পরিবারের সবার, ছোট বড় সবার টেক কেয়ার করতে গিয়ে নিজের আসলে যত্ন খুব কম নেওয়া হয়। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ডায়েটের ব্যাপারে খেয়াল রাখতে হবে, যেমন আমরা আনহেলদি ডায়েট তো অবশ্যই অ্যাভয়েড করব, বাট হেলদি হ্যাবিট যেমন হচ্ছে শাকসবজি, ফলমূল, নাটস, এখন অনেক ভালো ভালো বাদাম কিন্তু আমাদের দেশে খুব ভালো পাওয়া যায়, চিজ আছে আমাদের দেশীয়, এটা এমন কিছুই না, গুড ফ্যাট আমাদের খেতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলোর দিকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আর আসলে জাঙ্ক ফুড খাওয়া হয়, ওর সাথে আমার মাঝে মাঝে বাইরে খাওয়া হয়, এটা অবশ্যই এটা তো থাকবে, কিন্তু কম কম খেতে হবে, একটা লিমিটের মধ্যে খেতে হবে। এবং আসলে আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড, আমরা আসলে মেডিকেল কলেজ থেকে খুব ফ্রেন্ড, তখনও অনেক ঘোরাঘুরি করতাম। এখনও যারা স্টুডেন্ট লাইফে আছো তারাও অনেক ঘোরাঘুরি করছো, কিন্তু আসলে আমি এখন যেটা আসলে যে কথা সে না বললে নয়, এখনকার দেখি যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু ব্যাড হ্যাবিটস অনেকের মধ্যে আছে। আমরা অ্যালকোহল বলি, স্মোকিং বলি, এগুলো আসলে যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলো সবগুলোরই আসলে মানে শারীরিক ক্ষতির অনেক কারণ। এটা আসলে এভিডেন্স বেসড, এটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন, অনেক রিসার্চ, অনেক কিছু হয়েছে, একদম মানে কোনো রকম মানে আসলে হেলথ বেনিফিট এগুলো নাই। সো এগুলো আসলে আমরা দূর করার চেষ্টা করব। ড্রাগস এখন খুব অ্যাভেলেবল। আমরা মাঝে মাঝে ডিসকাস করি যে আমাদের স্টুডেন্ট লাইফটা আসলে একটু কম্পারেটিভলি বেটার ছিল, ফেসবুকের একটু বাইরে ছিলাম আমরা আসলে একটু বুড়ো হয়ে যাচ্ছি আসলে। তো এই জিনিসগুলা আমি ইয়াং জেনারেশন যাদের আছে ফিমেলদের, এটা আসলে কোনো জেন্ডার বায়াসড আমি বলবো না, এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই জরুরি। এই জিনিসগুলো আসলে আমাদের টেক কেয়ার করতে হবে। মেয়েদের ক্ষেত্রে মানে যেহেতু আজকে আসলে নওসাবা বললো, ওটা অন্য কারণ একটা কারণ আছে, যে যেহেতু ইটস রিলেটেড টু প্রেগনেন্সি না, সো আসলে একটা যেটা হয় যে অনেক সময় আমরা এই ধরনের কিছু পেশেন্ট পাই, যে ধরেন এই ধরনের কিছু হ্যাবিট ছিল, আসলে সময়ের সাথে তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে, কিছু ব্যাপার নিয়ে আসলে আমাদের ওপেনলিও ডিসকাস করা প্রয়োজন। সো এই হ্যাবিটগুলো আসলে ইনডাইরেক্টলি প্রেগনেন্সিতে খুব খারাপ কিছু এফেক্ট আনে। সো আসলে ইন জেনারেল সবারই তো এই হ্যাবিটগুলো থেকে দূরে থাকতে হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে স্পেশালি, বিকজ আমাদের ফিউচার জেনারেশনের উপর এটার একটা অনেক বড় এফেক্ট আছে। ছোট্ট একটা জিনিস আমি আসলে আনতে চাই, যেমন আমি তো আসলে গাইনির সেই লাস্ট এক্সপোজার, সেই আমার ইন্টার্নি লাইফের সময়, তখন একটা একটোপিক প্রেগনেন্সি বলে একটা জিনিস আছে, যেখানে হচ্ছে বেবিটা আসলে জরায়ুর বাইরে অ্যাবডোমেনের কোথাও গিয়ে ইমপ্লিমেন্ট করে, ইটস জাস্ট অ্যান এমার্জেন্সি সিচুয়েশন। সাথে সাথে পেশেন্ট ইভেন একটোপিক প্রেগনেন্সি থেকে কিন্তু অনেক মারও মৃত্যুবরণ হয়। হ্যাঁ, পেশেন্ট বোঝার আগে দেখা যায় ইন্টারনাল ব্লিডিং হয়ে পেশেন্ট মারা যায়। একটোপিক প্রেগনেন্সি আমি আমার ইন্টার্নি লাইফের সময় বা আগে যতটা দেখতাম, এখন কিন্তু এটা
মানে মাত্রাটা অনেক বেড়ে গেছে মানে এটা চিন্তারও অতীত যে আসলে এত কেন আমাদের দেশে বেড়ে গেল, এবং এটার নিয়ে অ্যানালাইসিস নিয়েও কিন্তু অনেক কিছু আসলে বেরিয়ে আসছে, যেগুলো আসলে আমাদের একটু রাফ লাইফস্টাইল, আমাদের খাবার, আমাদের মানে এমার্জেন্সি পিল ইউজের ব্যাপারে, এইগুলা জিনিসের সাথে কিন্তু রিলেটেড। আকলিমা, তুমি যদি এই ব্যাপারে কিছু বলো। না আসলে এই ব্যাপারে আমার মনে হয় যে এখন আসলে কম বেশি সবাই জিনিসগুলো জানে, তবে যেটা হয়েছে কি যে এখন তো আসলে সব ধরনের ওষুধ বাজারে অনেক অ্যাভেলেবল, তো আমরা যেন আমাদের যেটা আমাদের ফ্রিডম আর কি, এটা যেন মানে প্রপার ইউজ করি, এক্স্যাক্টলি এটা মিস ইউজ না করি। যেমন একটা সময় মেয়েরা স্কুলে যেতে পারতো না, এখন মেয়েরা পিএইচডি করছে, পোস্ট গ্র্যাজুয়েশন করছে, তাদের বাইন্ডিংস নাই। সো আমার কাছে মনে হয় ফ্রিডমটাকে খুব পজিটিভ ওয়েতে ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা যেন এটার কোনো নেগেটিভ অ্যাডভান্টেজ না নিই, এটা হচ্ছে আমার দিক থেকে একটা ওপিনিয়ন। আর ইন জেনারেল নারী দিবসে আমরা চাই নারীরা সবাই স্বাবলম্বী হন। স্বাবলম্বী হওয়ার অর্থই যে আমাকে একদম মানে চাকরি বাকরি বা ব্যাপারটা আসলে এই ইস্যুতে না, আমি চাই প্রত্যেকটা ফিমেল এডুকেটেড হোক, প্রত্যেকটা ফিমেল নিজের রাইট সম্বন্ধে জানুক। আর যেহেতু আমরা হেলথ কেয়ার প্রফেশনাল, আমরা চাই যে প্রত্যেকটা ফিমেল যেন তার হেলথ যে রাইট, যে আমাকে সুস্থ থাকতে হবে, আমি সুস্থ থাকার জন্য আমার এই কেয়ারটা প্রয়োজন, এবং আমি যদি অসুস্থ হই আমি যেন দ্রুত একজন ডক্টরের সাথে কথা বলে আমি যেন হেল্প সিক করি, এই মেন্টালিটিটা আসলে মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। কারণ মাদের আমরা তখনই হসপিটালে আসতে দেখি যখন বাচ্চার স্কুল খোলা থাকে, মানে বাচ্চাকে স্কুলে দিয়ে ম্যাডাম এই 2 ঘন্টার জন্য আমি আপনার কাছে এসেছি। সো এইটা যেন না হয়, আপনার যেন একটা টেন্ডেন্সি থাকে যে আমিও খুব ইম্পর্ট্যান্ট, আমারও একটা প্রায়োরিটি আছে ফ্যামিলিতে, আমার ফ্যামিলির অনেক বড় একটা পজিশন আমি হোল্ড করি। তো এই জিনিসটা এখন থেকে ভিতরে ঢুকাতে হবে। আমার কাছে মনে হয় এটাই অ্যাকচুয়ালি নারী দিবসের মানে মেইন থিম, যা আমরা অনেক এম্পাওয়ার্ড, আমাদেরকেও আমাদের পজিশনটা ক্রিয়েট করে নিতে হবে। আমি ওর সাথে একটু অ্যাড করতে চাই, ও তো বললো নিজের ব্যাপারে সচেতন হওয়া, আমি অবশ্যই এর সাথে অ্যাড করতে চাই পরিবারের অন্যান্য সদস্যদের, বিশেষ করে পুরুষ যারা আছেন, সে বাবা হতে পারে, ভাই হতে পারে, স্বামী হতে পারে, আপনার আশেপাশে যে নারীরা আছেন, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, ইভেন আপনার যে মেয়েটা আছে, এই ব্যাপারে কিন্তু টেক কেয়ার করা প্রয়োজন। এরা যখন কোনো অসুস্থ হয় বা কোনো রকম যদি চেঞ্জ আপনার মনে হয়, আপনি নিয়ে যাবেন। অনেক সময় হয়তো নারীরা ব্যস্ততার জন্য যেতে চায় না, আপনি তাকে নিয়ে যাবেন। ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী দিবস, আমাদের স্লোগান এরকমই হওয়া উচিত যে নারীরা নিজেদের সম্পর্কে সচেতন হবে, আপনি যারা পুরুষরা আছেন, আপনার যে ইমিডিয়েট নারী যারা আছেন, তাদের ব্যাপারে সচেতন হবে। আজকে এই বলে আমরা এখানে শেষ করছি। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।